সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস ক্যাশ মেশিন। লিখেছেন কোচ কাঞ্চন। এই বইটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব আউটার ব্যাটেল, দ্বিতীয় পর্ব ইনার ব্যাটেল। প্রত্যেকটি পর্ব অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত। আমরা প্রথম পর্ব পড়ছি। প্রথম অনুচ্ছেদের নাম টাকাই দেবে, টেনশন নয়। আচ্ছা, কল্পনা করুন তো, আপনার কাছে বৈধভাবে টাকা বানানোর একটা মেশিন আছে। নাম তার ক্যাশ মেশিন। কি করতেন ওরকম একটা মেশিন পেলে? মনে মনে বলছেন, আবার জিগায়, কি না করতাম সেটা বলেন। এমন একটা মেশিন পেলে জীবনে আর কি লাগে? টাকা বানাতাম আর পায়ের উপর পা তুলে শাহে আলম মহারাজা হয়ে দিন যাপন করতাম। জীবনের সব স্বাদ আহ্লাদ পূরণ করতাম। ঋণ থাকতো না, দান খয়রাত তথা সমাজের কল্যাণে ব্যয় করতাম। রাজপ্রাসাদের মতো একটা বাড়ি বানাতাম, পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম, আর কত কি যে করতাম তার ইয়ত্তা নেই। উফ, ভাবলেই মনের ভেতরটা প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। এমন জিনিস ভাবলেও শরীরে একটা ভাব চলে আসে। নিশ্চয়ই ভাবছেন, এটা তো নিছক কল্পনা, সত্যিকারের ক্যাশ মেশিন পাওয়া তো আর সম্ভব নয়। সম্ভব ভাই, যদি বলি আপনার কাছে অলরেডি একটা ক্যাশ মেশিন আছে। বলেন কি ভাই, কই সেটা? আপনি উদ্যোক্তা বা বিজনেস করছেন মানেই আপনি একটা ক্যাশ মেশিনের মালিক। প্রতিটা বিজনেসই এক একটা ক্যাশ মেশিন। সমস্যা হলো, আমাদের বিজনেস নামের ক্যাশ মেশিন প্রপারলি ফাংশন করে না। আমরা চালাতে জানি না, ফ্রেমওয়ার্ক নাই, প্রসেস ফলো করি না। তাই আমাদের ক্যাশ মেশিন হয়ে যায় টেনশন মেশিন। দক্ষতার অভাবে বিজনেস আমাদের জন্য টাকা নয়, টেনশন প্রডিউস করে। ভাবুন তো, টাকা বানানোর জন্য শুধু ক্যাশ মেশিন থাকাই কি যথেষ্ট? সরকারের যে টাকা ছাপানোর মেশিন রয়েছে, সেখানে কি অটোমেটিক টাকা বের হতে থাকে? না, শুধু মেশিন হলেই কাজ হবে না। মেশিন থেকে টাকা প্রডিউস করার জন্য অনেকগুলো রসদ লাগে। টাকা ছাপানোর কাগজ, সফটওয়্যার, বৈদ্যুতিক সংযোগ ইত্যাদি। কিছু স্পেসিফিক প্রসেস ফলো করতে হয় এবং দক্ষ কর্মী বাহিনী দরকার পড়ে। সবগুলো ধাপ ঠিকমতো বাস্তবায়ন হলে তখনই কেবল মেশিন থেকে টাকা বের হবে। আদারওয়াইজ মেশিনে সারাদিন গোতাগুতি করে লাভ নেই। ভুল মেশিন কোনো টাকা নয়, দেবে টেনশন। ঠিক তেমনি আপনার বিজনেস নামের ক্যাশ মেশিনটা আপনাকে কি দেয়? টাকা নাকি টেনশন? এই বইয়ের মেথড, স্ট্র্যাটেজি, প্রিন্সিপালস ও ফ্রেমওয়ার্কগুলো ঠিক মতো ফলো করুন। আপনার বিজনেসও আপনাকে টাকাই দেবে, টেনশন নয়। ছোটবেলায় প্রায়ই ভাবতাম, যদি টাকা বানানোর একটা মেশিন পেতাম খুব মজা হতো। মেশিন থেকে শুধু টাকা বের করতাম আর চকলেট, আইসক্রিম খেতাম। অনেকগুলো ক্রিকেট বল আর ব্যাট কিনতাম। টিফিনের সময় প্রতিদিন মোগলাই খেতাম আর জেমস, হাসান, আয়ুব বাচ্চু কিংবা প্রমিথুজের সব সিডি কিনে ফেলতাম। আহ, সেই দিনগুলি কতই না রঙিন ছিল। গ্রামে বড় হওয়া সেই ছেলেবেলা। মজার ব্যাপার হলো, সাকসেসফুল বিজনেস ফিল্ড করার পর কল্পনার সেই ব্যাপারটাই এখন ধরা দিয়েছে। এখন ফিল হয়, আসলেই আমি একটা ক্যাশ মেশিনের মালিক। কিন্তু ক্যাশ মেশিন থেকে টাকা বানানোর কোডটা আবিষ্কার করতে আমার 17 বছর লেগেছে। ফাইনালি আই হ্যাভ ক্র্যাকড দ্য কোড। সেই আলটিমেট মানি মেকিং আর বিজনেস বিল্ডিং সিক্রেটগুলোই আমি রিভিল করেছি এই বইয়ে। এই বই আপনাকে শিখিয়ে দেবে ক্যাশ মেশিন থেকে টাকা বানানোর পুরো পদ্ধতি। চলুন তাহলে নেমে পড়ি ক্যাশ মেশিনে টাকা বানানোর মিশনে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। 1. হার্ট দুর্বল থাকলে বইটা পড়া থেকে বিরত থাকুন। 2. ইনকাম গোল কোটি টাকার নিচে হলে
বইটি পড়ার দরকার নেই। 3, বইটি পড়া শেষ করার আগে ব্যাংক অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে নিন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস ক্যাশ মেশিন। লিখেছেন কোচ কাঞ্চন। উদ্যোক্তার ভয়াবহ 5 ভুল। ভুলে ভুলেই কাটে বেশিরভাগ বাংলাদেশি উদ্যোক্তার জীবন। বিজনেসে অসংখ্য ভুলের মধ্যে কিছু ভুল থাকে খুবই ভয়াবহ, যেগুলোকে আমি বলি কস্টলি মিস্টেক। এরকম কস্টলি মিস্টেকস উদ্যোক্তার বড় অর্জনের পথে প্রধান অন্তরায়, এমনকি ব্যবসা বন্ধেরও কারণ। চলুন দেখি এরকম ভয়ঙ্কর 5টি ভুল। অজ্ঞতা থেকে উদ্যোক্তারা যে 5টি ভয়াবহ ভুল করেন: 1, শুধু পণ্যই বা সার্ভিসে ফোকাস দেওয়া। 2, একাই সব করা, সিইও চিফ এভরিথিং অফিসার হয়ে যাওয়া। 3, টাকাকেই সকল সমস্যার সমাধান ভাবা। 4, মানি ম্যানেজমেন্টে গাফিলতি। 5, বিজনেস স্কিল শেখায় অনাগ্রহ। 1, শুধু পণ্যই বা সার্ভিসে ফোকাস দেওয়া। আপনি কি কখনো ভেবে দেখেছেন অ্যাপল, কোকাকোলা, নাইকি, অ্যাডিডাসের মতো পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডগুলো কেন নিজেরা পণ্য বানায় না? কারণ পণ্য এখন যে কেউ বানাতে পারে। যা পারে না তা হচ্ছে মানুষের মাইন্ড দখল করতে, কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে। আরও ডিটেলসে পড়ুন মার্কেটিং ম্যাজিক অধ্যায়ে। বাংলাদেশে উদ্যোক্তারা শুধু পণ্য খোঁজে আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পাগল প্রায় হয়ে যায়। কোটি কোটি টাকা ফ্যাক্টরির পেছনে খরচ করে, কিন্তু মার্কেটিংয়ের বাজেট থাকে না। এদেশে বিরাট ফ্যাক্টরি আর আলিশান অফিস না হলে উদ্যোক্তাদের শরীরে যেন ভাব আসে না। ব্যবসায় বড় হবার আগে এসব ব্যয় করা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। ম্যাকডোনাল্ডস কিন্তু সেরা স্বাদের বার্গার বানিয়ে বিশ্বসেরা হয়নি। তাদের চেয়ে অনেক মজাদার জুসি হেলদি বার্গার রেস্টুরেন্ট আছে। তাহলে কেন ম্যাকডোনাল্ডস বিশ্বসেরা? বিকজ কনসিস্টেন্সি ও অপারেশনাল এক্সিলেন্স। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি সপ্তাহখানেক চেষ্টা করলে ম্যাকডোনাল্ডসের চেয়ে মজাদার বার্গার বানাতে পারবেন। কিন্তু ম্যাকডোনাল্ডসের মতো ব্র্যান্ডিং, অপারেশন ও কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন? এটা অসম্ভব কঠিন একটা কাজ। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ওদের আউটলেটে বসুন, সবখানে সেম ফিল পাবেন। বার্গারের একই টেস্ট, সার্ভিসের একই রকম স্ট্যান্ডার্ড। ওরা দিনরাত এসব ডেভেলপ করার পেছনে সময় দেয়, আর আমরা পণ্য ভাবতে ভাবতেই দিন শেষ। ডোন্ট গেট মি রং, আমি পণ্যকে গুরুত্ব দিতে নিষেধ করছি না, কিন্তু শুধু পণ্যতে একমুখী ফোকাস রাখলে আপনি জীবনেও বিগ ব্র্যান্ড বানাতে পারবেন না। কারণ দিন শেষে আপনাকে পণ্য নয়, বেচতে হবে ট্রান্সফরমেশন। গাড়ি নয়, আপনাকে বিক্রি করতে হবে নিরাপদ যাত্রা। ইন্স্যুরেন্স নয়, বেচবেন পরিবারের প্রতি ভালোবাসা। ফ্ল্যাট নয়, বেচুন প্রশান্তির নিড। ডায়মন্ড নয়, বেচবেন সিম্বল অফ লাভ। ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিশেষজ্ঞ সিদ গোডিন বলেন, মার্কেটিং ইজ নো লঙ্গার অ্যাবাউট দ্য স্টাফ ইউ মেক, বাট দ্য স্টোরিজ ইউ টেল। 2, একাই সব করা, সিইও চিফ এভরিথিং অফিসার হয়ে যাওয়া। এই রোগ বাংলাদেশের প্রায় সব উদ্যোক্তার মধ্যেই কমন। এরা একা সবকিছু করে প্রাউড ফিল করেন। সভা সেমিনারে বলে বেড়ান, আমি চিফ এভরিথিং অফিসার। আমি তখন মুখ লুকিয়ে হাসি। অন্যদিকে আমার ফেসবুকের বায়োতে লেখা CNO, চিফ নাথিং অফিসার, ন্যাচারালস। ন্যাচারালস হচ্ছে আমার ফাউন্ডেড একটা অর্গানিক ফুড ব্র্যান্ড। অনেকে কিউরিয়াস হয়ে জানতে চান আমি কি ভুল লিখেছি কিনা। চিফ নাথিং অফিসার মানে কি, কেন এরকম দিয়েছি? ন্যাচারালস আমার ফাউন্ডেড ব্র্যান্ড, কিন্তু আমি এটা চালাই না, জাস্ট ওপর থেকে হালকা মনিটরিং করি। আসলে এটাই হওয়া উচিত একজন উদ্যোক্তার আলটিমেট গোল।
কখন বুঝবেন আপনি একজন সফল উদ্যোক্তা? যখন দেখবেন আপনার উদ্যোগ বা বিজনেস আপনাকে ছাড়াই চলছে। এও কি সম্ভব? জি ভাই, আলবৎ সম্ভব। সফল উদ্যোক্তারা এটা সম্ভব করতে পারেন বলেই এত নতুন নতুন উদ্যোগ হাতে নিতে পারেন। আমি নিজেও এটা সম্ভব করেছি। আমরা চিফ এভরিথিং অফিসার হতে গিয়েই বিপত্তি বাধাই। বিজনেস এক জায়গায় স্টাক হয়ে যায়। ভাই, আপনি সব করলে বিজনেস স্কেল আপ করবেন কিভাবে? 20-50টা কোম্পানির মালিক হবেন কি করে? গ্রুপ অফ কোম্পানি বানাবেন কিভাবে? সফল উদ্যোক্তা জার্নি মানে হচ্ছে সিইও থেকে সিএনও হয়ে ওঠা। ইফ ইউর বিজনেস ডিপেন্ডস অন ইউ, you don't own a business. You have a job, and it's the oldest job in the world because you are working for a lunatic. একটু চিন্তা করে দেখুন তো, আপনি বিজনেস চালান নাকি বিজনেস আপনাকে চালাচ্ছে? আপনি বিজনেসের ফাউন্ডার বা মালিক হন, বিজনেস যেন আপনার মালিক না হয়ে যায়। You have to own your business rather than business owning you. সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে সিইও, চিফ এভরিথিং অফিসার নয়, হওয়া লাগবে সিএনও, চিফ নাথিং অফিসার। 3. টাকাকেই সকল সমস্যার সমাধান ভাবা। উদ্যোক্তাদের থেকে আমি সবচেয়ে বেশি পাই ফান্ডিং বিষয়ক প্রশ্ন, অথচ এটা মারাত্মক একটা ভুল প্রশ্ন। ভুল প্রশ্ন, স্যার ফান্ড পাবো কোথায়? সঠিক প্রশ্ন, ফান্ড বানানোর স্কিল শিখবো কোথায়? আপনার স্কিল থাকলে ফান্ডের জন্য আপনি আটকে থাকবেন না। ফান্ড তখন ভূতে যোগাবে। টাকা আপনার বিজনেসকে সফল করবে না, বরং টাকাকে প্রপার কাজে লাগানোর স্কিল আপনার বিজনেসকে সফল করবে। মানি ডাজন্ট মেক ইউ মানি ইন বিজনেস, স্কিল অফ ইউজিং মানি মেক্স ইউ মানি। এই একটা ভুলের জন্য কত উদ্যোক্তা যে ভীষণ কষ্টে ভুগছে তার হিসেব নেই। না বুঝে বিজনেসে টাকার পর টাকা ঢেলেছেন, ব্যবসায় লাভের মুখ দেখেননি, শুধুই লস করেছেন। এখন সর্বস্ব হারিয়ে বিভীষিকাময় দিন যাপন করছেন। ফান্ড পাওয়াকে যারা সফলতা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। ফান্ড রেজিং একটা লায়াবিলিটি, এটা কোনো অ্যাচিভমেন্ট নয়। মিডিয়া এটাকে বড় করে হাইলাইট করে, তাই ফান্ড পাওয়াটাকে সফলতা মনে হয়। এই মিসলিডিং হাইপে গা ভাসাবেন না। বিল্ড ইউর ব্র্যান্ড ফর কাস্টমার, নট ফর ভেঞ্চার ক্যাপিটালিস্ট। সাবধান, বিজনেসে আপনার স্কিল, স্ট্র্যাটেজি ও সিস্টেম যদি আপ টু দ্য মার্ক না হয়, তখন সেই বিজনেসে আপনি যত টাকাই ঢালেন কোনো লাভ হবে না। টাকা ঢেলে আপনি সমস্যা সমাধান করছেন না, বরং সমস্যা আরও বাড়াচ্ছেন। আপনি তখন আরও দায় তথা ঋণের জালে জর্জরিত হতে থাকবেন। আউটডেটেড স্ট্র্যাটেজিস প্লাস ব্রোকেন সিস্টেমস প্লাস incapable teams is equal to successful failure. Money will not save you. আপনি স্কিল হলে ফান্ড কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ এই ফান্ড হবে বিপদের কারণ। টাকা আপনাকে বাঁচাতে পারবে না। আমরা স্কিল, স্ট্র্যাটেজি কিচ্ছু না শিখেই কিছু টাকা আর মায়ের দোয়া নিয়ে মাঠে নেমে যাই। মনে রাখবেন, বিজনেসে শুধু মায়ের দোয়া থাকলেই হবে না, সাথে লাগবে আরও 3 মায়ের শক্তি। 1. মাইন্ড, 2. মার্কেটিং, 3. মার্কেট। তাহলেই পাবেন আরেক শক্তিশালী মায়ের দেখা, মানি। এই পুরো বই জুড়েই মাইন্ড, মার্কেট, মার্কেটিং নিয়ে ডিটেলস কথা বলা হয়েছে। আশা করি এবার আপনি মানির দেখা পাবেনই। You don't need fundraising, you need skill and mind raising. 4.
মানি ম্যানেজমেন্টে গাফিলতি। আমি এর আগেও বলেছি, বিজনেস ইজ আ মানি মেকিং গেম। এই গেমে জিততে হলে টাকার ম্যানেজমেন্ট বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এসএমই উদ্যোক্তাদের প্রথম ভুল, তারা ঠিকমতো টাকার হিসাব রাখেন না। 1. ডাইনামিক রিপোর্টিং সিস্টেম বানান, যেন ডে টু ডে হিসেব নখদর্পণে থাকে। 2. প্রতি মাসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা চেক করুন। 3. ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপ টু ডেট রাখুন। এদেশে উদ্যোক্তাদের বিজনেস মানি ও পার্সোনাল মানির মধ্যে কোনো পার্থক্য থাকে না। ব্যবসায়ের টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেন। অনেককে দেখেছি ব্যবসার জন্য লোন তুলে সেই টাকার অর্ধেক ঘুরে ফিরে ব্যক্তিগত কাজে খরচ করে ফেলছেন। আবার এর উল্টোটাও আছে। অনেকেই ব্যক্তিগত টাকা ব্যবসায় ঢালতে ঢালতে নিজস্ব ফাইন্যান্সিয়াল কোনো স্ট্যাবিলিটি তৈরি করতে পারছেন না। উদ্যোক্তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানেও থাকে অনেক ভুল। যেখানে টাকা বিনিয়োগ করলে মানি মাল্টিপ্লাই হবে, ওসব বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ভুল জায়গায় ইনভেস্ট করেন। শো অফ করা, রাজকীয় অফিস সেট আপ, অপ্রয়োজনীয় ডিভাইস ও আসবাব কেনা, নেটওয়ার্ক গড়ার নামে ইরিলিভেন্ট ইভেন্টে স্পন্সর করেন। আবার অন্যদিকে যেসব জায়গায় ইনভেস্ট করা দরকার সেগুলোকে মনে করেন অপচয় বা বাড়তি খরচ। যেমন লার্নিংয়ে বিনিয়োগ করা, একটু বেশি বেতনে যোগ্য এমপ্লয়ি নিয়োগ দেওয়া ইত্যাদি। হায়ারিং ইজ ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্সেস। ডেভেলপিং স্কিলস আর ইনভেস্টমেন্ট। ডোন্ট বি চিপ টুয়ার্ডস গ্রেটনেস। মানি ম্যানেজমেন্ট বিষয়ে আরও পড়ুন সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন অধ্যায়ে। 5. বিজনেস স্কিল শেখায় অনাগ্রহ। বিজনেস হচ্ছে রুবিক্স মেলানোর মতো। স্কিল আর ফ্রেমওয়ার্ক জানলে সহজেই মিলে যাবে, না হয় সারাদিন ঘোরাতেই থাকবেন, মিলবে না। এজন্যই আপডেটেড বিজনেস স্কিল থাকাটা খুবই জরুরি। স্কিল ছাড়া যত ভালো স্ট্র্যাটেজি নিয়ে আপনি মাঠে নামেন, কাজে লাগবে না। স্কিলস অ্যালাউ ইউ টু এক্সিকিউট দ্য স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি উইদাউট স্কিলস লিডস টু স্ট্রাগলস। আমাদের ফর্মাল এডুকেশন শেখায় না কিভাবে বিগ বিজনেস বিল্ড করবেন, তাই আপনাকে সেলফ এডুকেশনে মনোযোগী হতে হবে। এই বিষয়ে আরও সচেতন হতে দ্য বিগেস্ট এক্সপেন্স অধ্যায়টা মন দিয়ে পড়ুন। লার্নিং বিষয়ে আব্রাহাম লিঙ্কনের ফিলোসফিটা আমার দারুণ লাগে। ইফ আই হ্যাড 8 hours টু চপ ডাউন এ ট্রি, আই উড স্পেন্ড 6 hours শার্পেনিং মাই অ্যাক্স। আপনি যদি একই ভুল বারবার করেন, তাহলে সমস্যাটা ভুলের নয়, সমস্যাটা আপনার। উদ্যোক্তা জার্নিটা ভিডিও গেমসের মতো। যতক্ষণ না শিখবেন, সেম লেভেলে আপনি বারবার মারা যেতে থাকবেন। একবার লেভেল পার হওয়া শিখে গেলে তখন আর কখনো ওখানে আটকাবেন না। ফাইনালি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মনে করিয়ে দিয়ে এই অধ্যায়ের ইতি টানব। কাজ করলে ভুল হবেই। ভুল হবার ভয়ে আমরা যেন স্থির দাঁড়িয়ে না থাকি। স্ট্যান্ডিং স্টিল কজড মেনি রং মুভস। ভুল হবে এই ভয়ে আমরা অনেক সময় স্টেপই দেই না, কিন্তু স্টেপ না দেওয়াটা আরও একটা বড় ভুল। বিষয়টা অনেকটা এরকম, ফেল করার ভয়ে পরীক্ষায় দিলাম না, কিন্তু পরীক্ষা না দিলে তো আমি অটো ফেল। ইউ মিস 100% অফ দ্য শর্টস ইউ ডোন্ট টেক। ওয়েইন গ্রেটস্কি। আমরা ভুল কি করলাম তা নয়, বরং ভুল সংশোধনে কি কি স্টেপ নিলাম সেটার উপরই আমাদের সফলতা নির্ধারিত হয়। সো কিপ মুভিং টুয়ার্ডস ইউর ড্রিম। সম্মানিত শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস ক্যাশ মেশিন। লিখেছেন কোচ কাঞ্চন। মার্কেটিং ম্যাজিক। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। গানটা ভালোই লাগে শুনতে।
ভাইরাল গানের সুরে সুরে সবাই টাকাকে এভাবেই ডাকি নিজের ডালে এসে বসার জন্য। কিন্তু টাকা পাখি বড়ই বজ্জাত, তারে কিছু দিয়েই পটানো যায় না, আসতেই চায় না কাছে। কি যন্ত্রণা বলুন তো। ইস, টাকা ধরার যদি মন্ত্র থাকতো কতই না ভালো হতো। আছে আছে, টাকা ধরারও মন্ত্র আছে। এই মন্ত্রের নাম মার্কেটিং। এ যেন জাদুবিদ্যার সেই ছুমন্তর ছু, আলিবাবা 40 চোরের সিক্রেট কোড। চিচিং ফাঁক বলতে পারলেই সদর দরজা খুলে যাবে, আর ভেতরে পাবেন মণি, মুক্তা, হীরা জহরতের ভাণ্ডার। ছোটবেলায় দেখা আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা নিশ্চয়ই কারো অজানা নয়। প্রদীপে ঘষা দিলে বের হয়ে আসতো ইয়া বড় এক দৈত্য। হু হা 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 করে বলতো, কি লাগবে বলুন আমার মালিক। ভাবছেন রূপকথার সেই গল্প বাস্তবে তো সম্ভব নয়, কিন্তু মার্কেটিংয়ের ম্যাজিক প্রয়োগে সেই ধরনের আশ্চর্য সব কাজই কিন্তু ব্র্যান্ডগুলো করছে, আর বানিয়ে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। মার্কেটিং আসলে ম্যাজিকের মতোই কাজ করে। এই ম্যাজিক জানলে আপনার কাছেও অফুরন্ত টাকা এসে ধরা দেবে। ইটস ট্রু, মানি ফলোজ মার্কেটিং। ইয়েস মার্কেটিং ইজ ইকুয়াল টু ইয়েস মানি, নো মার্কেটিং ইজ ইকুয়াল টু নো মানি। এই যুগে টাকা এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে মার্কেটিংকে ইন ডেপথ জানা, বোঝা এবং প্রয়োগ করতে পারা। কনজিউমারের মাইন্ডে ঠিকমতো বাসা বাঁধতে পারলেই সে তার সর্বস্ব উজাড় করে আপনাকে দিয়ে দেবে। যারা ইতোমধ্যে আমার লেখা বিজনেস ব্লুপ্রিন্ট বইটি পড়েছেন তারা জানেন মার্কেটিং হচ্ছে আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। এখনকার যুগে মার্কেটিং যার হাতে, সব কিছুই যেন তার দখলে। পুরো বিশ্ব এখন কে চালায়? আপনি বলবেন আমেরিকা চালায়, আমি বলবো মার্কেটিং চালায়। মার্কেটিং এখন মিলিটারির চেয়েও পাওয়ারফুল। আমেরিকা পৃথিবীর মোড়ল শুধু এজন্য নয় যে তাদের শক্তিশালী মিলিটারি আর পারমাণবিক বোমা আছে, বরং মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ে তারা বিশ্বসেরা। তারা যুদ্ধ লাগিয়েও কিভাবে নিজেদের দিকে ইমোশন নিয়ে আসতে হয় সেটা জানে। এখনকার পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে মার্কেটিং। মার্কেট যার লিডিং তার। বিশ্বব্যাপী আমেরিকান ব্র্যান্ডগুলোর দিকে তাকান, তাহলেই বুঝে যাবেন ব্যাপারটা। আপনি মাইক্রোসফট, গুগল, ফেসবুক, ট্রেলো, অ্যাডোবি, ইনস্টা সহ যত রকম ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করছেন বেশিরভাগই আমেরিকান। যুদ্ধটা এখন আর মাটি দখলের নয়, কাস্টমারের মাইন্ড দখলের। একটা সময় দেখতাম ঘটা করে ছোট বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হতো। এখন সব বয়সীদের জন্মদিন পালন যেন অঘোষিত রীতি। এর কারণও মার্কেটিং। জন্মদিন যত জনপ্রিয় হবে ব্যবসা তত জমজমাট। এমনকি এখন ক্লিবলিংয়েরও, মানে অফিস, স্কুল, কলেজ, টিভি, পত্রিকারও জন্মোৎসব পালন করা হয়। চারদিকে কেক আর পেস্ট্রি শপের সংখ্যা দেখলেই বুঝবেন অবস্থাটা কোথায় আছে। ভ্যালেন্টাইন্স ডে ভেঙে আরও 8-10টা দিবস করা হয়েছে। রোজ ডে, চকোলেট ডে, প্রপোজ ডে, এগুলোর পেছনে রয়েছে মার্কেটিংয়ের কারসাজি। যত দিবস ততই বিক্রি। তার মানে মার্কেটিং কি শুধু মানুষের পকেট থেকে টাকা নেওয়ারই ফন্দি করে? না, ব্যাপারটা এমন নয়। পুরো পৃথিবীর যে কোনো কিছুকেই মার্কেটিং দিয়ে সিস্টেমে আনা যায়, বদলে দেওয়া যায়। নির্ভর করছে প্রয়োগের উপর। পিস্তল যেমন ভালো বা খারাপ দুভাবেই ব্যবহার করা যায়, মার্কেটিংও এমনই। লন্ডন ওরিও অলিম্পিকে পিএনজির দুনিয়া কাঁপানো ক্যাম্পেইন থ্যাঙ্ক মম দিয়ে যেভাবে মায়েদেরকে সম্মানিত করা হয়েছে, মায়ের কাজকে বিশ্বের সবচেয়ে কঠিন ও সেরা পেশা হিসেবে তুলে ধরা হয়েছে। অলিম্পিক জয়ী এক একটা প্লেয়ারকে তৈরিতে কিভাবে মায়েরা ভূমিকা রাখে সেটা মার্কেটিং ছাড়া কিভাবে এমন বিশাল পরিসরে তুলে ধরা যেত? থ্যাংক ইউ মম ক্যাম্পেইন দেখতে স্ক্যান করুন। এবারে স্যাভলন হেলদি হ্যান্ড চকস্টিক ক্যাম্পেইনটায় একটু চোখ বুলাই চলুন। ইন্ডিয়াতে এক গবেষণায় দেখা যায়
বাচ্চাদের অসুস্থতা ও স্কুল ত্যাগের অন্যতম কারণ হাতের জীবাণু। কারণ স্কুলে বাচ্চারা খাবার আগে সাবান দিয়ে হাত ধোয় না। এই সমস্যার অভিনব এক সমাধান নিয়ে হাজির হয় স্যাভলন। তারা এমন চকস্টিক বানালো যাতে সাবান মিক্সড করা, দেখতে স্বাভাবিক চকের মতোই। বাচ্চারা লেখা শেষে পানিতে যখন হাত ধুতে যায় তখন সেটা সাবানে রূপান্তর হয়। এতে অটোমেটিক সাবান দিয়ে হাত ধোয়া হয়ে যায় এবং তৈরি হয় বাচ্চাদের অভ্যস্ততা। সেনোরার মেয়ে তোমার স্বস্তির জন্য ক্যাম্পেইন নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি। সাতক্ষীরা জেলার কৈখালীতে কিশোরী মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে জোর করে পিরিয়ড বন্ধ রাখত। ওখানকার পানি ছিল নোনা, তাই পিরিয়ডে ব্যবহৃত ময়লা কাপড় ধুয়ে বারবার ব্যবহার করলে বিভিন্ন রকম ইনফেকশন ও রোগ হতো। আবার অর্থের অভাবে যারা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারত না, তাই জোর করে পিরিয়ড বন্ধ রাখার এই প্রচেষ্টা, সেটা ছিল তাদের জন্য আরও ক্ষতিকর ও বিপজ্জনক। এই সমস্যার সিম্পল সমাধান নিয়ে হাজির হয় সেনোরা। নদীর পানি না হয় লবণাক্ত, কিন্তু বৃষ্টির পানি তো ফ্রেশ। এই চিন্তা থেকে তারা ইউনিয়নের 6টি পয়েন্টে বৃষ্টির পানি ধরে রাখার 12টি ট্যাঙ্ক বসায়, যেন মেয়েরা পিরিয়ড সহ অন্য কাজে এই নিরাপদ পানি ব্যবহার করতে পারে। এরপর মেয়েদের জন্য আয়োজন করে উঠান বৈঠক, যেন সংকোচ ভেঙে তৈরি হয় সচেতনতা। মেয়ে তোমার স্বস্তির জন্য ক্যাম্পেইনটি দেখতে স্ক্যান করুন। একটা সময় বাংলাদেশে অনেক বাচ্চা ধনুষ্টঙ্কার হুপিং কাশিতে মারা যেত, পোলিওতে আক্রান্ত হয়ে পঙ্গুত্ববরণ করত। সেখানে আপনার শিশুকে টিকা দিন ক্যাম্পেইন পাল্টে দিয়েছে দৃশ্যপট। আমার মতে বাংলাদেশের অন্যতম সফল মার্কেটিং ক্যাম্পেইন ছিল এটা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এই ক্যাম্পেইন জন্ম নিয়ন্ত্রণে মানুষকে দারুণ প্রভাবিত করেছে। প্রথমটা সফল হবার পর নতুন ক্যাম্পেইন দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো, এটাও কিন্তু সফলতার মুখ দেখছে। অবিশ্বাস্য হলেও সত্যি, শুরুর দিকে কন্ডোমের মার্কেটিং করতে বাংলাদেশে দৌড়ানি খেতে হয়েছে, আর এখন এটাই জন্ম নিয়ন্ত্রণ ও যৌনবাহিত রোগ প্রতিরোধে অন্যতম ভূমিকা রাখছে। কন্ডোমের ক্যাম্পেইনগুলো এখন কমিউনিকেশন অ্যাওয়ার্ডও পাচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও একটা সময় ডায়রিয়ায় এদেশে প্রচুর মানুষ মারা যেত। সরকার থেকে নানামুখী ক্যাম্পেইন আয়োজন করা হয়। ছোটবেলায় বিটিভিতে শোনা এই গানের ছন্দ এখনো কানে বাজে। আমরা ঝটপট জুটি, চটপট সেখানেই ছুটি, ডায়রিয়া যেখানে আমরাও সেখানে, বিদ্যুৎ গতিতে চলে দুর্বার। এরপর হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসির ওরস্যালাইন। বিজ্ঞাপন মানুষকে ওরস্যালাইন নিয়ে সচেতন করছিল। এসব মার্কেটিংয়ের কারণে আমরা ডায়রিয়াকে নর্মালাইজড করতে পেরেছি। বেঁচে গেছে হাজারো মানুষের জীবন। দিস ইজ দ্য পাওয়ার অফ মার্কেটিং। 1950-এর দশকে বিহেভিয়ারাল ইকোনমিক্স ও অ্যাপ্লাইড সাইকোলজি থেকে আজকের মার্কেটিংয়ের জন্ম হলেও মার্কেটিং এখন চূড়ান্ত লেভেলের আর্ট ও সায়েন্স। নিউরো সায়েন্সের সাথে ব্লেন্ডিং করে ক্রেতার ডিসিশনকে প্রভাবিত করতে প্রয়োগ হচ্ছে নিউরো মার্কেটিং। আউটবাউন্ড ইনবাউন্ড মার্কেটিং, নলেজ ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সেলস আর্কিটেকচার, আপক্রস সেল, টপ অফ মাইন্ড মার্কেটিং, ফিবি মার্কেটিং, এরকম অসংখ্য মেথড, মেকানিজম ও ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কাস্টমারকে হাতের মুঠোয় নিয়ে নেচায় মার্কেটিং। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। ঠিক তেমনিভাবে বলতে হয় একটা বিজনেস তার মার্কেটিংয়ের সমান বড়। চলুন একটু ডিপলি বোঝার চেষ্টা করি মার্কেটিং জিনিসটা কি, কিভাবেই বা এর জাদুবিদ্যা কাজ করে। মার্কেটিং ইজ অল অ্যাবাউট প্লেইং উইথ দ্য কাস্টমার্স মাইন্ড। জি, কাস্টমারের মন নিয়ে খেলা করাই মার্কেটিং। মার্কেটিং হচ্ছে এক ধরনের কমিউনিকেশন।
আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে মার্কেটিং তার পণ্য কিনতে উদ্বুদ্ধ করে। আচ্ছা বলুন তো, আপনার লাইফের ডিসিশন এখন কে নেয়? আপনি বলবেন আমিই নেই। আমি যদি বলি আপনি নেন না, মার্কেটিং নেয়। আমরা এখন নিজের সিদ্ধান্তে কিছু কিনি না, আমরা তাই কিনি যা আমাদেরকে মার্কেটিং কেনায়। আরও খোলাসা করে বললে, মানুষ এখন পণ্য নয়, পণ্য সম্পর্কে তার পারসেপশন কেনে। এত দামের আড়ঙের শাড়ি কিংবা এলিয়েন পাঞ্জাবি আমরা কেন কিনি? মানুষ কি বোঝে আমি এত দামের জিনিস পরছি? ওই দিন নাইকির একটা টি শার্ট কিনলাম 5,500 টাকায়। পণ্য হিসেবে 300 টাকার টি শার্টের সাথে আর কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কিসে? ওই যে সেই পারসেপশনে। আমি নিজে অনুভব করছি আমি দামি জিনিস পরেছি, এটাই আমাকে গুড ফিল দিচ্ছে। এই গুড ফিলটাই আমি এত টাকায় কিনছি। মানুষ কেন প্রিমিয়াম ব্র্যান্ড কেনে? কারণ সে ফিল করে ওইটা কিনলে তার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ে। আর মার্কেটিং এখন এক্স্যাক্ট এই জায়গাটা ধরেই কাজ করে। পিপল ডোন্ট বাই হোয়াট দে নিড, দে বাই হোয়াট দে ওয়ান্ট। মানুষ এখন প্রয়োজনীয় জিনিস না কিনে যে জিনিসের মার্কেটিং তার মন দখল করে রাখে সেটাই কেনে। আপনার প্রয়োজন ফিটনেস ধরে রাখা, কিন্তু আপনি কিনছেন পিৎজা, বার্গার, কেক, পেস্ট্রি সহ নানান আনহেলদি ফুড। কেন? কারণ চারদিকে ওগুলোর এমন সরব মার্কেটিং হচ্ছে যে আপনি নিজের অজান্তেই ওগুলো কিনে খাচ্ছেন। রথী মহারথীরা মার্কেটিং নিয়ে অনেক রকম সংজ্ঞাই দিয়েছেন। সেসব সংজ্ঞা বা বিশ্লেষণের অনেক কিছুই এখনকার দুনিয়ায় আর কাজ করে না। স্বয়ং ফিলিপ কটলারও তার মার্কেটিংয়ের সংজ্ঞা অনেকবার বদল করেছেন। গত 4 অক্টোবর 2023 ফিলিপ কটলারের সাথে লাইভ জুম সেশনে ছিলাম। ওখানেও তিনি মার্কেটিংয়ের নতুন নতুন ফ্রেমওয়ার্ক শেয়ার করেছিলেন। বেচারা বয়সের ভারে নুয়ে পড়েছেন, খুব আস্তে আস্তে কথা বলছিলেন, তবুও মার্কেটিং নিয়ে তার ডেপথ যেন বেড়েই চলেছে। ওখানে তিনি এখনকার মার্কেটিংয়ের জন্য রিলেশনশিপে জোর দিতে বললেন। দ্যাট মিন্স ইমোশনাল কানেকশন। মার্কেটিংয়ের ম্যাজিকটা এখন এখানেই। আমি বহু চিন্তা ভাবনা করে মার্কেটিংকে সিম্পলিফাই করার চেষ্টা করেছি। আমাকে যদি বলেন এক কথায় মার্কেটিং মানে কি, তাহলে বলবো মার্কেটিং মানে কাস্টমারকে মোহাচ্ছন্ন করে রাখা। এভাবে কেন বলছি? একটু গভীর পর্যবেক্ষণ করে দেখবেন, এখনকার দুনিয়ায় ব্র্যান্ডগুলোর যুদ্ধ কাস্টমারের মানিব্যাগ দখলের নয়, বরং কাস্টমারের মন দখলের। আরেকটু গভীরে গিয়ে বললে হৃদয় জয় করে নেওয়ার। ব্র্যান্ডগুলো ইমোশনকে ট্রিগার করে আমাদেরকে এমনভাবে মোহাচ্ছন্ন করে রাখে আমরা ওই ব্র্যান্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমরা ভালোবাসার ব্র্যান্ডের জন্য অন্যদের সাথে ঝগড়া পর্যন্ত করি। ব্র্যান্ডের প্রতি এই ভালোবাসা যেন রোমিও জুলিয়েট কিংবা লাইলি মজনুর প্রেমকেও হার মানায়। আপনি ঠান্ডা মাথায় আপনার পছন্দের ব্র্যান্ডগুলোর কথা ভাবুন, দেখবেন ভালোবাসাটা ওরকমই। আমার পছন্দের ব্র্যান্ড নিয়ে কেউ নেগেটিভ বললেই আমি অফেন্ডেড হয়ে যাই, তা সে প্রোডাক্ট, ব্র্যান্ড হোক আর পার্সোনাল ব্র্যান্ড। অবসেসড হয়ে থাকি আমরা। এটাই সাকসেসফুল মার্কেটিং। এখানে বাংলা সিনেমার একটা ডায়লগ মনে পড়ে গেল। গুন্ডারা যখন কোনো নায়িকাকে জোর করে তুলে নিয়ে আসতো, কাছে পাবার জন্য ধস্তাধস্তি করত, তখন নায়িকার মুখে যে ডায়লগটা শোনা যেত, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না শয়তান। বিগ ব্র্যান্ডগুলো এটা বুঝে গেছে। কাস্টমারের মন পেলে মানিব্যাগ এমনিতেই পাওয়া যাবে। তাই তারা শুধু দেহ বা মানি পেতে চায় না, তারা মন বা মাইন্ড দখল করে। The competition in today's marketplace is not for customers' money. The real competition is for the emotions.
যুদ্ধটা এখন ইমোশন গ্র্যাব করার। এজন্যই ব্র্যান্ডগুলো পণ্যের ফিচার বাদ দিয়ে কাস্টমারের ইমোশনাল স্পেস দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। ব্র্যান্ডগুলো এখন পণ্য নয়, বিক্রি করে ইমোশন। সার্ফ এক্সেল কি ডিটারজেন্ট পাউডার বিক্রি করে? আপনি বলবেন হ্যাঁ, আর আমি বলবো না, বিক্রি করে চাইল্ড ডেভেলপমেন্ট। বাচ্চার প্রতি ইমোশনকে তারা মার্কেটিংয়ে প্রাধান্য দেয়। কোকাকোলা কি বেচে? কোমল পানীয়? না, এরা বেচে হ্যাপিনেস, উচ্ছ্বাস, সেলিব্রেশন, ম্যাজিক্যাল মোমেন্ট। কোক স্টুডিওর সুরের মূর্ছনায় মাতিয়ে রাখে আমাদের। একটার পর একটা হ্যাপিনেস ক্যাম্পেইন দিয়ে খুশির জোয়ারে ভাসায় আমাদের। আমরাও মেতে থাকি আর কিনতে থাকি কোক। সেনোরা কি স্যানিটারি ন্যাপকিন বেচে? না, তারা বেচে ট্যাবু ভাঙার শক্তি, সচেতনতা, নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা। নাইকি জুতা নয়, বিক্রি করছে উইনিং স্পিরিট, জাস্ট ডু ইট বলে অডিয়েন্সের ইমোশনে ধাক্কা দেয়। তাই কনজিউমার নাইকির জুতা পরলে কিংবা পোশাক গায়ে জড়ালে একটা উইনিং ফিল পায়, গতি পায়। অ্যাপল কি বেচে? মোবাইল, ল্যাপটপ? না, এরা বেচে ইনোভেশন, প্রিমিয়াম লাইফস্টাইল। যেখানে আইবিএম বলতো থিঙ্ক আইবিএম, সেখানে অ্যাপল এসে থিঙ্ক ডিফারেন্ট বলে দুনিয়া বদলে দেওয়া মানুষদের সামনে নিয়ে আসলো। এরা ক্রিয়েটিভিটি আর ইনোভেটিভ কমিউনিকেশন দিয়ে উলটপালট করে দেয় আমাদের চিন্তার জগৎ। এই মুগ্ধতার জন্যই অতিরিক্ত দাম দিয়ে অ্যাপল প্রোডাক্ট কিনেও আমরা আয়নার সামনে গিয়ে সেলফি তুলি। সোশ্যাল মিডিয়ায় পরিবারের নতুন সদস্য বলে পোস্ট করি। ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে যে যত্ন নিয়ে মানুষ অ্যাপল পণ্য ব্যবহার করে, নিজের বিয়ে করা বউকেও এতটা যত্ন করে কিনা সন্দেহ। জোকস অ্যাপার্ট, একটা জিনিস মাথায় রাখতে হবে, কাস্টমারের ইমোশনাল স্পেস দখলের জন্য পণ্যের মানও কিন্তু যথাযথ হওয়া লাগবে। আজকের বিগ ব্র্যান্ডগুলোর যে কমিউনিকেশন দেখেন, এটা করার আগে কিন্তু বেস্ট প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করা লাগছে। এ যুগে ভালো পণ্য যে কেউ বানাতে পারে, কিন্তু অ্যাপল, নাইকি, কোকাকোলার মতো ইমোশন দখল করে মার্কেটিং চাইলেই হুট করে সম্ভব নয়। কোয়ালিটি পণ্য দিয়ে রাইট মার্কেট টার্গেট করা এবং রাইট মেসেজ থ্রো করাই এখনকার দুনিয়ায় মার্কেটিংয়ের মূল মন্ত্র। এবার প্রশ্ন আপনার কাছে, আপনি কি বেচেন? শুধুই পণ্য নাকি পারসেপশনও? আপনার মার্কেটিং কমিউনিকেশনে কি ইমোশনের স্পেস আছে? আপনি কি আপনার কাস্টমারকে মোহাচ্ছন্ন করে রাখতে পারছেন? যদি না পারেন, মার্কেটিংয়ের ম্যাজিক আপনি দেখতে পাবেন না। এই বিষয়ে স্টারবাকসের সিইও হাওয়ার্ড শালস দারুণ করে বলেছেন, উই আর নট জাস্ট সেলিং কফি, উই আর সেলিং আ রিলেশনশিপ। ইমোশনাল কানেকশন ইজ আওয়ার ট্রু ভ্যালু প্রপোজিশন। কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশনই মার্কেটিংয়ের আসল ম্যাজিক। বিল্ড দ্যাট কানেকশন অ্যান্ড সি দ্য ম্যাজিক। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস ক্যাশ মেশিন। লিখেছেন কোচ কাঞ্চন। 5 প্রজন্মের মার্কেটিং। গড় আয়ু বৃদ্ধির কারণে পৃথিবীর ইতিহাসে এই প্রথম 5 প্রজন্ম একসাথে বাস করছে। শুধু বাস করাই নয়, 5 প্রজন্ম একসাথে কাজও করছে। প্রযুক্তি কাজে লাগিয়ে 10-12 বছরের অনেক বাচ্চারাও মিলিয়নের হয়ে যাচ্ছে। 5 প্রজন্ম। বেবি বুমার্স 1946 থেকে 1964, জেনারেশন এক্স 1965 থেকে 1980, জেনারেশন ওয়াই 1981 থেকে 1996, জেনারেশন জি 1997 থেকে 2009, জেনারেশন আলফা 2010 থেকে 2025। এ এক ভিন্ন ধরনের পৃথিবী। বিদ্যুৎ না দেখে কুপি হারিকেনের আলোয়
পড়ালেখা করা প্রজন্ম যেমন আছে, তেমনি আইওটি ব্যবহার করে দূর থেকে ঘরের লাইট ফ্যান অফ করা প্রজন্ম একই সাথে বড় হচ্ছে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে তাই বদলে যাচ্ছে মার্কেটিংয়ের ধরন ও কৌশল। আমার তৃতীয় বই বিজনেস ব্লুপ্রিন্ট মার্কেটিংয়ের ভিন্ন এরা বা মতবাদগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আলোচনা করব 5 জেনারেশনে মার্কেটিংয়ের বিবর্তন নিয়ে। 1. ফার্স্ট জেনারেশন মার্কেটিং। প্রথম প্রজন্মের মার্কেটিং পুরোটাই ছিল প্রোডাক্ট ড্রিভেন। 4P অর্থাৎ প্রোডাক্ট, প্লেস, প্রাইস ও প্রমোশন নিয়েই ফান্ডামেন্টাল অফ মার্কেটিং। প্রোডাক্টের ফিচার, বেনিফিটকে হাইলাইট করা ছিল এই প্রজন্মের মার্কেটিং মূল কৌশল। ইটস অল অ্যাবাউট হ্যাভিং দ্য বেস্ট প্রোডাক্ট অ্যান্ড শাউটিং। দ্বিতীয়, সেকেন্ড জেনারেশন। দ্বিতীয় প্রজন্মের মার্কেটিং কাস্টমার ড্রিভেন। শুধুই পণ্য বানালে বা বিক্রি করলেই হবে না, কাস্টমারের সন্তুষ্টি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগের 4P এর সাথে এখানে এসে যুক্ত হলো STP অর্থাৎ সেগমেন্টেশন, টার্গেটিং ও পজিশনিং। নির্দিষ্ট করে জানতে হবে কারা আপনার কাস্টমার আর কারা নয়। সবাই আপনার পণ্য কিনবে না, আপনাকে আগে ঠিক করতে হবে কারা আপনার পণ্য কিনবে। জুতা সবারই দরকার, কিন্তু কেউ চায় টেকসই, কেউ কমফোর্ট, কেউ স্টাইলিশ ডিজাইন, আবার কেউ চায় প্রিমিয়াম ফিল। কারো বাজেট 1000 টাকা, আবার কারো 10,000। মানুষের বিভিন্ন চাওয়া অনুযায়ী তার সমস্যার সমাধান করাই দ্বিতীয় প্রজন্মের মার্কেটিংয়ের মূল কৌশল। জ্যাক ট্রট ও অ্যালরিস তাদের পজিশনিং দ্য ব্যাটল ফর ইউর মাইন্ড বইয়ে এই বিষয়টি দারুণভাবে তুলে ধরেন। তাদের মতে ক্রেতার মনোজগতে ইতিবাচক অবস্থান তৈরির নামই পজিশনিং। ক্রেতার মনে একটা বিষয় একবার সেট হয়ে গেলে তা পরিবর্তন করা অনেক কঠিন। এজন্যই দেখবেন একই কোম্পানির সাবান হওয়ার পরেও ডাব ফোকাস করে স্কিনের যত্নে। লাইফ বয় বলে স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়, আর লাক্সের ফোকাস সৌন্দর্য, গ্ল্যামার আর বোল্ডনেসে। বাংলাদেশের লাক্স সাবানে প্রচুর স্মেল, আবার আপনি লন্ডন যান, অস্ট্রেলিয়া যান, দেখবেন ওখানকার লাক্স সাবানে এত ঘ্রাণ নেই। কারণ ওই যে কাস্টমারের চাহিদা আলাদা, সেগমেন্ট আলাদা। কখনো ভেবে দেখেছেন টুথপেস্ট মূল কাজ দাঁত পরিষ্কার করা, কিন্তু এক এক ব্র্যান্ড কিভাবে নিজেদের পজিশন সেট করে? কেউ সেন্সিটিভ, কেউ জীবাণু, কেউ সজীব নিঃশ্বাসে। একটু কল্পনা করুন, কালকে থেকে ক্লোজ আপ যদি সজীব নিঃশ্বাস বলা বাদ দিয়ে জীবাণু নিয়ে বলা শুরু করে, অ্যাপ্রন পড়া একজন ডক্টর বলা শুরু করলো জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় ক্লোজ আপ। কেমন ধাক্কা খাবেন বলুন তো? মনে হবে পেপসোডেন্টের কাজ ক্লোজ আপ করছে কেন? পজিশনিংয়ের একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখে চলুন। দিঘিকে তো চেনেন সবাই। গ্রামীণ ফোনের ভয়েস SMS এর বিজ্ঞাপনের কিউট বাচ্চাটা। বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। চাচু সিনেমা সহ বিভিন্ন মুভি ও বিজ্ঞাপনে শিশু চরিত্রে অভিনয় করে ব্যাপক সুনাম কুড়িয়েছিল। সবার কাছে এক নামে পরিচিতি পায়। দিঘির পজিশনিং সবার কাছে কিউট বেবি হিসেবে। সে নায়িকা রূপে পারফর্ম করে দর্শকপ্রিয়তা পায়নি। অনেক কারণের মধ্যে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে সবার কাছে তার শিশু শিল্পী হিসেবে স্ট্রং পজিশনিং। বড় হওয়ার পর নায়িকা রূপে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এতে সবাই একটা ধাক্কা খায়। পোস্টারে সে নিজেকে প্রেজেন্ট করলো, আমি আপনাদের সেই ছোট্ট দিঘি বলে। আমি দিঘির ব্র্যান্ড ম্যানেজ করলে কখনোই দিঘি নামে বা শিশু পরিচয়কে হাইলাইট করে তাকে নায়িকা হিসেবে আনতাম না। অডিয়েন্সকে বলতামই না যে এটাই সেই শিশু শিল্পী দিঘি।
একসময় নায়িকা হিসেবে পজিশনিং দাঁড়িয়ে গেলে তখন সবাই জানতো যে এটাই হচ্ছে ছোট্ট সেই দিঘি। কিন্তু প্রথম সিনেমাতেই ঘটা করে প্রচার করা হলো আমি আপনাদের সেই ছোট্ট দিঘি। ওখানেই নায়িকা হিসেবে তার পজিশনিংটা কনফিউজিং হয়ে যায়। এখন বোঝা যাচ্ছে কোকা-কোলা সেই ব্লাইন্ড টেস্ট কেন ব্যর্থ হয়েছিল। ব্লাইন্ড টেস্টে কাস্টমারের ভোটের ভিত্তিতে তারা নিউ কোক বাজারে ছেড়েছিল, কিন্তু কাস্টমারের ব্রেইনে আগে থেকে সেট হওয়া পজিশনিংয়ের সাথে টেস্ট ম্যাচ না করায় তারা নিউ কোক রিজেক্ট করেছিল। নিউ কোক লঞ্চ করার প্রথম দিনেই 8,000 কাস্টমার কোকা-কোলা অফিসে অ্যাংরি কল করেছিল। পরে তারা আবার কোকের ক্লাসিক টেস্টে ফেরত যেতে বাধ্য হয়। কাস্টমারের যথাযথ প্রয়োজন খুঁজে বের করা এবং তা ফুলফিল করাই দ্বিতীয় প্রজন্মের মার্কেটিংয়ের মূল কথা। থার্ড জেনারেশন মার্কেটিং। তৃতীয় প্রজন্মের মার্কেটিং হল ভ্যালু ড্রিভেন ও ইমোশন সেন্ট্রিক। এখন শুধু কাস্টমারকে সন্তুষ্ট করলেই হবে না, সমাজের ও পৃথিবীর কল্যাণে ব্র্যান্ডকে অবদান রাখতে হবে। এজন্যই ব্র্যান্ডের এখন পারপাস, ভ্যালুজ ও ভিশন মিশন থাকে। ইমোশন গ্র্যাব করতে কাস্টমারকে এখন আর কাস্টমার ভাবলে কাজ হবে না, কারণ সে মানুষ। তার ইমোশন আছে, বিশ্বাস আছে, ধর্ম আছে, কালচার আছে। তার ইমোশনের সাথে অ্যালাইন না হলে সে কিনবে না। এদেশের মানুষের ইমোশনের সাথে কানেক্ট করতে টেলিনর হয়ে গেল গ্রামীণফোন, লোগোতে বাঘের চামড়া লাগিয়ে ওরাসকম হয়ে গেল বাংলালিংক। বিখ্যাত শুজ ব্র্যান্ড টমসের 1 for 1 বিজনেস মডেল ভ্যালু ড্রিভেন মার্কেটিংয়ের অন্যতম সেরা এক্সাম্পল। আপনি টমস থেকে এক জোড়া জুতা কিনলে আরও আরেক জোড়া জুতা দরিদ্র শিশুদের গিফট করে যাদের জুতা কেনার সামর্থ্য নেই। টমস শুজ এখন আর পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান নয়, বরং তারা গুড পারপাস সার্ভ করে কাস্টমারের ইমোশনের পার্ট হয়ে গেছে। টেসলার মিশন হচ্ছে টু অ্যাক্সেলারেট দ্য ওয়ার্ল্ডস ট্রানজিশন টু সাস্টেনেবল এনার্জি। তারা ভবিষ্যৎ জ্বালানি সংকটের সমাধানে এখন থেকে কাজ করছে। বডি শপ ইকো ফ্রেন্ডলি প্যাকে বিউটি সামগ্রী বাজারজাত করছে। আড়ং ফেয়ার ট্রেড পলিসিতে পণ্য উৎপাদন করে আর্টিসান বাচ্চাদের জন্য স্কুল খুলে দিয়েছে। ব্র্যান্ড নিজেকে এখন যত লার্জার দ্যান লাইফ দেখাতে পারবে, ততই ক্রেতার গ্রহণযোগ্যতা পাবে। এটাই ভ্যালু ড্রিভেন মার্কেটিংয়ের মূল কথা।